পড়ে শুনেছিলাম হুমায়ূন আহমেদের উপন্যাস অন্ধকারের গান। আজ শোনাচ্ছি গল্পটির দ্বিতীয় খণ্ড। অলিকের ক্লাস ছিল 11টায়, পোয়েট্রি ক্লাস। আজ পড়ানো হবে টেড হিউজের থট ফক্স। রাতের বেলা সে একবার পড়ল, পড়ে মনে হলো, বাহ, বেশ তো, সুন্দর কবিতা। Till with a sudden hot sting of fox, it enters the dark hole of the head. The window is starless still, the clock ticks, the page is printed. এর বাংলা কি হবে? কবির মাথায় হঠাৎ কবিতার একটা বোধ ঢুকে পড়ল। কি অদ্ভুত ভাবে না বোধটা এলো, যেন বোধ হচ্ছে নিশাচর এক শেয়াল, যে শেয়াল তার গায়ের তীব্র গন্ধ নিয়ে অন্ধকার গর্তে ঢুকে পড়ে। কবিতার বোধ জাতীয় ব্যাপারগুলো সাধারণত স্বর্গীয় বলে মনে করা হয়, কিন্তু এই কবি কি অদ্ভুত উপমায় না দিলেন। শেয়ালের গায়ের তীক্ষ্ণ গন্ধের কথা বললেন। আসলে কি শেয়ালের গায়ে কোনো গন্ধ আছে, না এটাও কবির কল্পনা? ময়নার মা চা নিয়ে এসেছে। সে ভয়ে ভয়ে চায়ের কাপ নামিয়ে রাখল। ক্ষীণস্বরে বলল, আজ ইউনিভার্সিটিতে যাইবে না ফা? হ্যাঁ, যাব। আচ্ছা ময়নার মা, তুমি শেয়াল দেখেছ? ময়নার মা অবাক হয়ে তাকিয়ে রইল। শেয়াল দেখোনি? দেখছি আফা। শেয়ালের গায়ে কি গন্ধ আছে? কেমনি কই আফা? ঠিক আছে, তুমি যাও। অলিকের মন খারাপ হয়ে গেল। তার 21 বছর বয়স, অথচ সে শেয়াল দেখেনি। চিড়িয়াখানায় কি শেয়াল আছে? থাকলে একবার দেখে আসা যেত। চিড়িয়াখানায় টেলিফোন করে দেখবে নাকি? অলিক চায়ের পেয়ালা নিয়ে নিজের ঘরের দিকে রওনা হতেই বোরহান সাহেবের মুখোমুখি হয়ে গেল। অলিকের বাবা বোরহান সাহেব ইদানিং মাথায় কলম দিচ্ছেন। মাথার চুল হঠাৎ সব চকচকে কালো হয়ে যাওয়ায় তার বয়স অনেকখানি কম মনে হয়। কম বয়সে একটা ভাব তার চলাফেরাও চলে এসেছে। এখন তার গায়ে নীল রঙের একটা হাওয়াই শার্ট। তিনি হাসি মুখে বললেন, মাই ডিয়ার মাদার, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি যুবক সেজে কোথায় যাচ্ছ বাবা? বোরহান সাহেব লজ্জা পেয়ে গেলেন। অপ্রস্তুত গলায় বললেন, শার্টটা কি বেশি ছেলে মানুষই হয়ে গেল? কিছুটা হয়েছে। আগলি দেখাচ্ছে? হুম। বলিস কি, আমার কাছে তো মনে হচ্ছে সোবার কালার। 48 বছর বয়সে এই কালার পরা যায়? 48 না বাবা, 50। ও সরি, ম্যাট্রিক সার্টিফিকেটে 48। কাগজপত্রের বয়সটাকে কেন জানি সবসময় সত্যি বয়স মনে হয়। অলিক বাবার দিকে তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে হালকা গলায় বলল, বয়স কমানোর দিকে তুমি হঠাৎ এমন মন দিলে কেন? তোমার কি অন্য কোনো পরিকল্পনা আছে? বোরহান সাহেব হকচকিয়ে গেলেন। তিনি বাংলাদেশ সরকারের তুখোড় সচিবদের একজন। যে কোনো জটিল পরিস্থিতি তিনি ঠান্ডা মাথায় সামলে নিতে পারেন। তাকে নিয়ে প্রচলিত কিছু কিছু গল্প সচিবালয়ে প্রবাদের মর্যাদা পেয়েছে। সেই গল্পের একটি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার। সচিবদের বৈঠক বসেছে। প্রেসিডেন্ট এসে ঢুকলেন এবং চুরুট হাতে বোরহান সাহেবকে দেখে শীতল গলায় বললেন, চুরুট ফেলে দিন। বোরহান সাহেব সহজ ভঙ্গিতে বললেন, কেন স্যার? চুরুটের গন্ধ আমি সহ্য করতে পারি না। একসঙ্গে কাজ করতে হলে অনেক কিছু সহ্য করতে হয় স্যার। আপনি যেমন আমাদের অনেক কিছু সহ্য করতে পারেন না, আমরাও আপনার অনেক কিছু সহ্য করতে পারি না, তবু চুপ করে থাকি। আমার কোন জিনিসটি আপনারা সহ্য করতে পারেন না? ঘরের ভিতরে মিটিং চলার সময় আপনি সানগ্লাস পরে থাকেন, এটি। জিয়াউর রহমান সাহেব সানগ্লাস খুলে টেবিলে রাখলেন। বোরহান সাহেব তার চুরুট ফেলে দিলেন। মিটিং শুরু হলো। বোরহান সাহেব মানুষটা স্মার্ট, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত স্মার্ট। তবু নিজের মেয়ের কাছে মাঝে মাঝে তিনি অসহায় বোধ করেন। এই মুহূর্তে করছেন। অলিক জানতে চাচ্ছে, তোমার কি অন্য কোনো পরিকল্পনা আছে? তার উচিত খুব সহজভাবে এর উত্তর দেয়া, কিন্তু তিনি দিতে পারছেন না। প্রশ্নটা এড়িয়ে যাওয়া সম্ভব না।
অলিকের সঙ্গে লুকোচুরি চলবে না। তিনি খুব ভালো করে জানেন তার এই পাগলা ধরনের মেয়েটি তার মতো স্মার্ট। বোরহান সাহেব প্রাণহীন গলায় বললেন, পরে তোমার সঙ্গে এই নিয়ে কথা বলবো। ঠিক আছে, আজ রাতেই কথা বলা যাবে। ওকে। ফাদার অ্যান্ড ডটার ক্লোজ ডোর টক। তুমি এত নার্ভাস হচ্ছ কেন বাবা? তুমি কি বলবে আমি জানি। তুমি চাইলে এখনো কথা বলতে পারো। আমার হাতে সময় আছে। আমার ক্লাস 11টায়। মনে হচ্ছে এই ক্লাসটা করব না। ক্লাস না করে কি করবে? ঘরে বসে থাকবে? হ্যাঁ। সারাদিন ঘরে বসে কি করো? কিছু করি না। তোমার কি বন্ধু বান্ধব নেই? একজন আছে। মাঝে মাঝে ওর সঙ্গে গল্প টল্প করতে পারো না? আমি ওর ঠিকানা জানি না বাবা। সে কি? জানি না বলাটা ঠিক হচ্ছে না। একসময় জানতাম। ওদের বাসায় একদিন গিয়েছিলাম। ওর দাদি আমাকে বলল, মর হারামজাদি। কি সব পাগলের মতো কথাবার্তা। ঠিক বলেছ বাবা। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। বোরহান সাহেব বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। তার মনটাই খারাপ হয়ে গেল। মেয়ের প্রতি যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। আরো সময় দেওয়া দরকার। প্রচুর সময়। মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? ছুটি কি পাওয়া যাবে? টেলিফোনের শব্দে অলিকের ঘুম ভাঙল। টেলিফোন করেছেন বড় মামির মেয়ে শিপ্রা। শিপ্রাকে অলিক পছন্দ করে না, আবার করেও। অর্থাৎ শিপ্রার কিছু কিছু ব্যাপার তার ভালো লাগে। তার মধ্যে একটা হচ্ছে নতুন কিছু করা। এমন কিছু যা আগে কোনো মেয়ে করেনি। মুশকিল হচ্ছে এরকম নতুন কিছু সহজে খুঁজে পাওয়া যায় না। শালবনে রাত জেগে জ্যোৎস্না দেখা বা নকল দাড়ি গোঁফ লাগিয়ে ছেলে সেজে ঢাকা থেকে গাড়ি করে টঙ্গী যাওয়া, তেমন নতুন কিছু না। হ্যালো, অলিক কেমন আছিস? ভালো। ঘুমোচ্ছিস নাকি? হ্যাঁ, ঘুমোচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি। ভ্যাট ফাজিল, একটা এক্সাইটিং ব্যাপার হয়েছে। একজন ভবঘুরের সঙ্গে পরিচয় হলো। কার সঙ্গে পরিচয়? ভবঘুরে? তোদের ইংরেজি সাহিত্যে যাকে বলা হয় ভ্যাগাবন্ড। চলে আয়, তোর সঙ্গে পরিচয় করিয়ে দেব। এখন বাসায় বসে আছে। এই মুহূর্তে দাড়ি চুলকাচ্ছে। ব্যাটের আবার রবীন্দ্রনাথের মতো লম্বা দাড়ি। ভ্যাগাবন্ডের সঙ্গে পরিচয় করবার ব্যাপারে কোনো আগ্রহ বোধ করছি না শিপ্রা। তুই যা ভাবছিস তা না কিন্তু। ইংরেজ ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড হচ্ছে ভ্যাগাবন্ড, সে ইংরেজি হোক আর বাঙালি হোক। অলিক, তুই বুঝতে পারছিস না। এই ব্যাটা দস্তয়েভস্কির উপন্যাস থেকে উঠে আসা চরিত্র। দস্তয়েভস্কির কোনো উপন্যাস তো তুই পড়িসনি, জানলি কি করে উপন্যাসের চরিত্রগুলি কেমন? তোর সঙ্গে বকবক করতে ভালো লাগছে না। আমি ব্যাটাকে নিয়ে আসছি। ব্যাটার চোখের দিকে তাকালে তুই পাগল হয়ে যাবি। স্কাই ব্লু। রওনা হচ্ছি কিন্তু। অনেক রাতে বোরহান সাহেব মেয়ের ঘরে ঢুকে হাসি মুখে বললেন, কোনো এক বিদেশি নাকি এসেছিল? অলিক বলল, হ্যাঁ। অনেক গল্প টল্প করলো? হ্যাঁ। খুব বকবক করতে পারে। সারা পৃথিবী ঘুরছে। অ্যান্টার্কটিকাও নাকি গিয়েছিল। বলিস কি? হ্যাঁ সত্যি, ছবি দেখালো। পেঙ্গুইন কোলে নিয়ে ছবি। তার ধারণা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে অ্যান্টার্কটিকা। সুন্দরের কি আছে, সব তো বরফে ঢাকা। এই জন্যই নাকি সুন্দর। ওখানে গেলেই নাকি পবিত্র ভাব হয়। আমি ঠিক করেছি একবার অ্যান্টার্কটিকায় যাব। বেশ তো, যাবি? অ্যান্টার্কটিকায় যেতে কি ভিসা লাগে বাবা? লাগার তো কথা না। আমি যতদূর জানি ওইটি একমাত্র মহাদেশ যেখানে পৃথিবীর সব দেশের মানুষদের অধিকার আছে। বাহ, খুব এক্সাইটিং তো। বোরহান সাহেব হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, তুই একা যাবি নাকি ও ইংরেজকে নিয়ে যাবি? ওকে সঙ্গে নেব কেন? ও একজন বাজে ধরনের লোক। একটু আগে তো অন্যরকম বললি। মোটেও অন্যরকম বলিনি। ওই লোকটা ফস করে আমার হাত ধরলো। ওদের মধ্যে মেয়েদের হাত ধরা তেমন দর্শনীয় কিছু না। তা জানি বাবা,
কিন্তু শিবরা যখন আমাদের ছবি তুলতে গেল, তখন সে আমার কোমর জড়িয়ে ধরে দাঁড়াতে গেল। আমি দিলাম এক ধমক। বোরহান সাহেব চুপ করে গেলেন। অলিক বলল, চমৎকার ইংরেজিতে আমি তাকে বললাম, কোনো সাদা চামড়ার লোক আমাকে জড়িয়ে ধরে এটা আমার পছন্দ নয়। আমার গা ঘিন ঘিন করে। তুমি কালো হলে একটা কথা হতো। সত্যি বললি? হ্যাঁ, বললাম। ব্যাটার মুখটা দেখতে দেখতে ছোট হয়ে গেল। সবচেয়ে রাগ করলো শিবরা। সে বলল, এইভাবে একজনকে অপমান করার নাকি আমার কোনো রাইট নেই। বাবা, আমার কি রাইট আছে? অবশ্যই আছে। বোরহান সাহেব রাত 1টা পর্যন্ত মেয়ের সঙ্গে গল্প করলেন। যে কথাগুলো বলতে এসেছিলেন সেগুলি বলতে পারলেন না। কথাগুলো তেমন জরুরি নয়। ইট ক্যান ওয়েট। বাবা চলে যাবার পরও অলিক জেগে রইল। প্রতি সপ্তাহে একটি করে কবিতা মুখস্থ করার কথা। 2 সপ্তাহ বাদ গেছে। মুখস্থ করার মতো তেমন কোনো কবিতা পাওয়া যাচ্ছে না। কোনোটাই ভালো লাগছে না। ঘুমোতে যাবার ঠিক আগে আগে অলিক আয়নার সামনে দাঁড়ালো। তার গায়ে নীল রঙের সুতির নাইটি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নাইটির ফিতা খুলে নিজের অনাবৃত দেহের দিকে তাকিয়ে রইল। বাঁদিকের পাঁজরের নিচে এবং নাভির ডান পাশের চামড়া কেমন বিবর্ণ হয়ে ফুলে আছে। মার অসুখের প্রথম অবস্থায় ঠিক এইরকম হয়েছিল। অলিকের শরীরটা বড় সুন্দর। অলিক নিজেই মুগ্ধ চোখে নিজেকে দেখেছে, এখনো দেখছে। তার দৃষ্টি বারবার ফিরে যাচ্ছে দাগ দুটির দিকে। এই দাগ দুটিকে সে কি বলবে? চাঁদের কলঙ্ক? না, কলঙ্ক না। চাঁদের কলঙ্ক স্থির থাকে। এরা স্থির থাকবে না, বাড়তে থাকবে। বাড়তে বাড়তে থাক। ওই নিয়ে ভাবতে ভালো লাগছে না। সুন্দর কিছু নিয়ে ভাবা যাক। শ্বেত শুভ্র অ্যান্টার্কটিকা, নির্মল পবিত্র, কিংবা টেড হিউজের থট ফক্স, টিল উইথ আ সাডেন শার্প হট স্টিঙ্ক অফ ফক্স। বাংলা অনুবাদ করা যায় না? কেন যাবে না? চেষ্টা করলেই হবে। জানালার ওপাশে ছিল নিস্তব্ধ আকাশ, চারিদিকে আদিগন্ত ধূসর প্রান্তর। সময় দাঁড়িয়েছিল এক পায়ে, ফেলছিল ক্লান্ত দীর্ঘশ্বাস। মস্তিষ্কের লক্ষ নিউরনে গাঢ় অন্ধকার। হঠাৎ উড়ে এলো বোধ, অলৌকিক স্বপ্নময় বোধ। কবির লেখার খাতায় গান, সুর ও স্বর। ব্যাপারটা কেমন হলো? শেয়াল বাদ পড়ে গেল না? কোথাও একটা লাইন ঢুকানো দরকার ছিল। যেখানে ঝাঁঝালো গন্ধের নিশাচর শেয়াল গর্তে ঢুকবে। অলিক বিছানায় শুয়ে বাতি নিভানো মাত্র বৃষ্টি শুরু হলো। চমৎকার কাকতালীয় ব্যাপার। বৃষ্টিটা 5 মিনিট আগে বা পরে শুরু হতে পারত, তা হলো না। বাতি নেভানো এবং বৃষ্টির শুরুটা হলো একই সঙ্গে। এরকম কাকতালীয় ব্যাপার মানুষের জীবনে নিশ্চয়ই খুব বেশি আসে না। কিংবা কে জানে, হয়তো খুব বেশি আসে, কেউ কখনো লক্ষ্য করে না। মানুষ কখনো কিছু লক্ষ্য করে না। তার চোখের সামনে কত কিছু ঘটে, সে তাকিয়ে থাকে কিন্তু দেখে না। মানুষের দেখতে না পারার ক্ষমতা অসাধারণ। অলিকের এখন একটা চিঠি লিখতে ইচ্ছে হচ্ছে, তবে চিঠিটা লেখা হবে অন্ধকারে। মুশকিল হচ্ছে, অন্ধকারে চিঠি লেখার কোনো উপায় নেই। থাকলে ভালো হতো। চিঠি কাকে লেখা যায়? কবি কিটসকে লিখলে কেমন হয়? মৃত মানুষদের কাছে চিঠিপত্র লেখার আলাদা আনন্দ আছে। চিঠির উত্তরের জন্য অপেক্ষা করতে হয় না। এটা কে? বুলু না? মাথা নিচু করে চা খাচ্ছে। গায়ে চেক, হাওয়ায় শার্ট। হাতে একটা সিগারেটও আছে। তার মুখ দেখা যাচ্ছে না, পেছনটা দেখা যাচ্ছে। মিজান সাহেব থমকে দাঁড়ালেন। কল্যাণপুর বাস ডিপোর সঙ্গে রেস্টুরেন্ট। বকা ছেলেদের আড্ডা। এদের মধ্যে একজন আছে অতি বদ। স্কুল ড্রেস পরা কোনো মেয়ে দেখলেই কিছু না কিছু বলবেই। কদর্য কিছু কথা, যার সঙ্গে রসিকতা মেশানো। কথা শেষ হওয়া মাত্র রেস্টুরেন্টের সবাই একসঙ্গে হেসে উঠবে। বুলু এই দলের মধ্যে বসে আছে? ঠিক বিশ্বাসযোগ্য নয়। বুলু তেমন ছেলে না, তবে
কোনো বাবা মা নিজের ছেলে মেয়েদের খুব বেশি চেনেন না। মিজান সাহেবও হয়তো চেনেন না। একটা বিশেষ বয়স পর্যন্ত তাদের চেনা যায়, তারপর আর যায় না। মিজান সাহেব অপেক্ষা করতে লাগলেন বুলুর হাতের সিগারেটটা শেষ হোক। বুলু সিগারেট ধরেছে, এটা অবশ্য খুব দুঃখের কথা, কিন্তু মিজান সাহেব কেন জানি তেমন দুঃখিত বোধ করলেন না। এর কারণ কি কে জানে। হয়তো তার মনে মনে ভয় ছিল বুলুকে পাওয়া যাবে না। অবশ্য এমন কিছু সচেতনভাবে তিনি ভাবেননি, তবে অবচেতন মন বলে একটা ব্যাপার আছে, যে মন গোপনে অনেক কিছুই ভাবে। বুলুকে তিনি কি বলবেন? আদরের ভঙ্গিতে বলবেন চল বাসায় চল, নাকি ঠান্ডা গলায় বলবেন বাসায় যা? তিনি নিজেও কি বুলুর সঙ্গে বাড়ি ফিরবেন, না বুলুকে ফেরার কথা বলে সহজ ভঙ্গিতে অফিসের দিকে রওনা হবেন? যেন 1 মাস পর ছেলের দেখা পাওয়া তেমন কোনো ঘটনা না, কিংবা তেমন কোনো ঘটনা হলেও একে গুরুত্ব দেওয়ার কিছু নেই। বুলু সিগারেট ফেলে উঠে দাঁড়াতেই মিজান সাহেব চমকে উঠলেন। এ বুলু নয়, চোয়ারে ধরনের একটা ছেলে। চেহারায় বুলুর সঙ্গে কোনো মিল নেই, অথচ তিনি এতক্ষণ ধরে তাকে বুলু ভাবছেন। এর কারণ কি? গায়ের শার্টটাই কি কারণ? বুলুরও এরকম একটা শার্ট আছে, খয়েরি রঙের শার্ট। মিজান সাহেব বাসে উঠে পড়লেন। তার মুখ চিন্তায় ক্লিষ্ট। খয়েরি রঙের চেক শার্ট পরা ছেলে এই শহরে নিশ্চয়ই অনেক আছে। তাদের সবাইকে কি তিনি এখন থেকে বুলু বলে ভুল করবেন? তিনি জানালার পাশে একটা সিট পেয়েছেন। বাসে জানালার পাশে বসলে আপনাদের মনটা ভালো হয়। আজ হচ্ছে না। অফিসে ঢুকবার মুখে বেয়ারা অজিত বলল, স্যার আপনার ছেলে ফিরছে? মিজান সাহেব জবাব দিলেন না। এই এক যন্ত্রণা হয়েছে। অফিসে আসা মাত্র সবাই একবার জিজ্ঞেস করবে ছেলে ফিরেছে কিনা। বুলু ফিরেছে কি ফেরেনি এই নিয়ে কারো কোনো আগ্রহ নেই, অথচ সবাই জিজ্ঞেস করে। এটা যেন একটা রুটিন কাজ। আপনি ভালো আছেন এর মতো একটি বাক্য প্রশ্নকর্তা অভ্যেসের মতো জিজ্ঞেস করেন। ভালো থাকলেও প্রশ্নকর্তার কিছু যায় আসে না, ভালো না থাকলেও না। নিজের ঘরে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই পাশের কামরার করিম সাহেব চায়ের কাপ হাতে চলে এলেন। চিন্তিত ভঙ্গিতে বললেন, কোনো খবর পাওয়া গেল? বেয়ারা শ্রেণীর কারো প্রশ্নের জবাব না দিলে চলে, কিন্তু সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হয়। মিজান সাহেব বললেন, না। বলেন কি, 1 মাসের মতো হয়ে গেল না? জি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে খোঁজ করেছেন? না। করা দরকার। তারপর থানায় একটা জিডি করে রাখুন। সময় খারাপ, কিছুই বলা যায় না। মিজান সাহেব চুপ করে রইলেন। ছেলের প্রসঙ্গে কথা বলতে তার ভালো লাগছে না, কিন্তু উপায় নেই। অপ্রিয় বিষয় নিয়ে মানুষকে বেশি কথা বলতে হয়। মিজান সাহেব, জি। চিন্তা করবেন না, চিন্তার কিছু নেই। এই বয়সে ছেলেদের ঘর পালানো রোগ হয়। আমার নিজের ভাগ্নেই কাজ করলো, ফুফাতো বোনের ছেলে। রাগ করে বাড়ি থেকে উধাও। 2 মাস ওর কোনো খোঁজ ছিল না। পত্রিকায় বিজ্ঞাপন, রেডিওতে বিজ্ঞাপন, বিরাট হুলস্থুল। আর কত রকম গুজব। একবার তো খবর পাওয়া গেল লঞ্চ ডুবিতে মারা গেছে। বুঝেন অবস্থা। আমার বোন ঘন ঘন ফিট হচ্ছে। মিজান সাহেব ফাইলে মন দিতে চেষ্টা করলেন। মন বসছে না, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। মাথায় একটা সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। মিজান সাহেব, জি। থানায় একটা জিডি করে রাখা দরকার। তাছাড়া এটা একটা নাগরিক কর্তব্য। আমার দুঃসম্পর্কের এক ভাগ্নে আছে, মোহাম্মদপুর থানার ওসি। বলেন তো আমি নিয়ে যাব। মিজান সাহেব কিছু বললেন না। করিম সাহেব বললেন, আজ বিকেলে অফিস ছুটির পর যাওয়া যেতে পারে, যাবেন? না। কথাবার্তা হয়তো আরো কিছুক্ষণ চলতো। গনি সাহেব ডেকে পাঠালেন। গনি সাহেবকে আজ অন্য দিনে যেও গম্ভীর মনে হচ্ছে। গম্ভীর এবং চিন্তিত। তিনি সিগারেট খান না, কিন্তু আজ হাতে সিগারেট। অনভ্যস্ত ভঙ্গিতে টান দিয়ে খুব খুব করে কাশছেন। মিজান সাহেব বললেন, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, ভালো। বসুন মিজান সাহেব, বসুন। মিজান সাহেব বসলেন। গনি সাহেব বললেন, কিছু ভেবেছেন? মিজান সাহেব তাকিয়ে রইলেন। গনি সাহেব বললেন, আপনাকে বললাম না জনহিতকর কিছু করতে চাই। টাকা কোনো সমস্যা হবে না। ওইটা মাথায় রেখে ভাববেন। বুঝতে পারছেন? পারছি। চা খান। গনি সাহেব বেল টিপে চায়ের কথা বললেন। তার সিগারেট নিভে গিয়েছিল। সিগারেট ধরাতে ধরাতে বললেন, সিগারেট আমি খাই না। কে যেন একটা প্যাকেট ফেলে গিয়েছিল। একটা ধরালাম। এখন মাথা ঘুরছে। আচ্ছা, ভালো কথা। গন্ডগোলটা ধরেছেন? মানে আপনার ওই হিসেবে? মিজান সাহেব চুপ করে রইলেন। গনি সাহেব বললেন, আমাদের হিসাবপত্রের ব্যাপারগুলি আরো আধুনিক করা দরকার। আমি ভাবছি হিসাব নিকাশের সুবিধার জন্য একটা কম্পিউটার রাখলে কেমন হয়। আপনি কি বলেন? আমি তো স্যার ওইসব ঠিক জানি না। আমি নিজেও জানি না। দিনকাল বদলাচ্ছে, আমাদেরও তো সেইভাবে বদলাতে হবে। কি বলেন? ঠিক বলছি না? ঠিকই বলছেন। আমি ২-৩ জন কম্পিউটারওয়ালাদের সঙ্গে কথা বলেছি। ওরা কি বলে জানেন? ওরা বলে, হিসাবটা কম্পিউটারে থাকলে আজ যে সমস্যা আপনার হয়েছে, সেই সমস্যা হতো না। জি স্যার। আমাদের অফিসে রহমান সাহেবের ছেলের কিডনির কি অসুখ যেন ছিল? কি হয়েছে জানেন? এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, তাই না? জি। তার স্ত্রী কিডনি দিলেন। ভালো, ভালো। খুবই ভালো। ভাবছিলাম একবার দেখতে যাব। খোঁজ নিবেন তো। বাসাটা কোথায়? শান্তিনগরে বাসা। ঠিক আছে, একবার যাব। অপারেশনটা হলো কোথায়? মাদ্রাজে। বিরাট খরচান্ত ব্যাপার তো। লাখ তিনেক টাকা খরচ হয়েছে স্যার। তা তো হবেই। বিদেশি চিকিৎসা। লাখ তিনেক হলে তো কমই হয়েছে। নিন, চা খান। চা ঠান্ডা হচ্ছে। মিজান সাহেব চা শেষ করলেন। চা খাবার ফাঁকে ফাঁকে গনি সাহেব দেশের রাজনীতি নিয়ে কথা বললেন। মিজান সাহেব উঠে যাবার আগের মুহূর্তে বললেন, আমি আপনার কাগজপত্রগুলি বাসায় নিয়ে গিয়েছিলাম। ভালো করে দেখতে পারিনি, তবু মনে হলো ২,৮৫,০০০ টাকার একটা সমস্যা আছে, তাই না? জি স্যার। চিন্তা করে বের করুন তো কি ব্যাপার। টাকাটা বড় না, যেটা বড় সেটা হচ্ছে। গনি সাহেব জবাব দিলেন না। তিনি টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এক ফাঁকে মিজান সাহেবকে বললেন, আচ্ছা এখন যান মিজান সাহেব। মিজান সাহেব সাধারণত নিজের চেয়ারে বসে লাঞ্চ খান। আজ লাঞ্চের জন্য ক্যান্টিনে চলে গেলেন। এই অফিসে ক্যান্টিন চালানোর মতো কর্মচারী নেই। ছোট একটা কামরা আলাদা করা আছে। সেখানে চা এবং বিস্কিটের ব্যবস্থা আছে। মিজান সাহেব ক্যান্টিনের এক কোণায় টিফিন বক্স নিয়ে দীর্ঘ সময় বসে রইলেন। গনি সাহেব খুবই বুদ্ধিমান মানুষ। তিনি দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন। এটা যে কোনো বোকা লোকও বুঝতে পারবে। মিজান সাহেব ভেবে পেলেন না এই ব্যাপারটা তার বুঝতে এত দেরি হলো কেন। রহমান সাহেব ক্যাশ সেকশনে আছেন আজ ৬ বছর। নিতান্ত নির্বিরোধী মানুষ। কারো সঙ্গে কোনো কথাবার্তা বলেন না। নীরবে কাজ করেন। মাঝে মাঝে দু হাতে মাথার রগ টিপে ধরে ঝিম মেরে বসে থাকেন। এই সময় তার মাইগ্রেনের ব্যথা শুরু হয়। তীব্র ও অসহ্য ব্যথা। তার ফর্সা মুখ লাল টকটকে হয়ে যায়। ভুরু চারপাশে বিন্দু বিন্দু ঘাম জমে। কেউ যদি বলে, কি ব্যাপার রহমান সাহেব? তিনি বলেন, কিছু না। তার ব্যথা কতক্ষণ থাকে কেউ জানে না, কিন্তু তাকে কিছুক্ষণের মধ্যে আবার কাজ শুরু করতে দেখা যায়। এই সময় তিনি খুব ঘন ঘন পানি খান। কিছুতে যেন তার তৃষ্ণা মেটে না। তাকে বড় অসহায় লাগে। গনি সাহেব তার সেক্রেটারি মজনু মিয়াকে ডেকে পাঠিয়েছেন। মজনু মিয়া বিনা কারণে প্রচন্ড অস্বস্তি বোধ করছে।
গনি সাহেব যখনই তাকে ডেকে পাঠান তখনই তার মনে হয় এবার বোধহয় তিনি বলবেন, কাজকর্ম তো তোমার কিছুই নেই, কাজেই তোমাকে শুধু শুধু বেতন দিয়ে পোষার মানে নেই, তুমি বিদায় হও। অথচ মজনু মিয়া কাজ করতে চায়। বিনা কাজে 10টা থেকে 4টা পর্যন্ত অফিসে বসে থাকার যন্ত্রণা আর কেউ না জানুক, সে জানে। মজনু মিয়া। জি স্যার। ভালো আছো? জি স্যার, ভালো। গতকাল কেউ একজন আমার এখানে 1 প্যাকেট সিগারেট ফেলে গেছে, খুঁজে বের করো তো, প্যাকেটটা ফেরত দিতে হবে। মজনু মিয়া হতভম্ব হয়ে গেল। কে সিগারেট ফেলে গেছে? সে কিভাবে খুঁজে বের করবে? এটা কি সম্ভব নাকি? তাছাড়া 1 প্যাকেট সিগারেট এমন কি জরুরি জিনিস? কি পারবে না? মজনু মিয়া মাথা চুলকাতে লাগলো। গনি সাহেব বললেন, বের করা খুব সোজা বলে তো আমার ধারণা। এই অফিসের কেউ আমার সামনে বসে সিগারেট খায় না, তাই না? বাইরের কেউ হবে। গতকাল আমার কাছে কে কে এসেছে তোমার জানা আছে না? ওদের মধ্যে কেউ হবে, খুঁজে বের করো। তারপর গাড়ি নিয়ে প্যাকেটটা দিয়ে আসবে এবং বলবে, এখানে একটা সিগারেট কম আছে, আমি খেয়ে ফেলেছি, এই জন্য আমি খুব শরমিন্দা। বলতে পারবে না? পারবো স্যার। গাড়ি নিয়ে যাবে? জি আচ্ছা। গনি সাহেব পানের কৌটা বের করে একটা পান মুখে দিলেন। বাসায় টেলিফোন করলেন। টেলিফোন ধরল ছোট জামাই। তিনি টেলিফোন কানের কাছে ধরে রাখলেন। ওপাশ থেকে বারবার শোনা যাচ্ছে, হ্যালো, হ্যালো, হ্যালো। তিনি টেলিফোন নামিয়ে রাখলেন। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন। তিনি অজুর পানি দিতে বললেন। বাথরুমে পানির ব্যবস্থা আছে, কিন্তু তিনি সে পানি ব্যবহার করেন না। অজুর জন্য তিনি পুকুরের পানি ব্যবহার করেন। ড্রামে করে সে পানি জমা রাখা হয়। দুপুরবেলা চারদিক কেমন নিঝুম হয়ে থাকে। ফরিদা বারান্দায় পাটি পেতে শুয়ে থাকেন। বাবলু, লিনা স্কুলে। বিনা সারা দুপুর কুয়াতলায় বসে কি সব বইপত্র পড়ে। শুনশান নীরবতার মধ্যে একমাত্র সরব ব্যক্তি বিনার দাদি। যদিও দুপুরবেলায় তার গলা খাদে নেমে যায়, একঘেয়ে স্বরে তিনি বিড়বিড় করেন। সেই বিড়বিড়ানির মধ্যে ঘুম পাড়ানো কোনো সুর হয়তো আছে। শুনতে শুনতে ফরিদার ঘুম পেয়ে যায়। আজও ঘুম পেয়ে গেল। ঘুম ভাঙল খটখট শব্দে। গেট দুপুরে ভেতর থেকে বন্ধ থাকে। ভিখিরির দল খানিকক্ষণ খটখট করে একসময় বিরক্ত হয়ে চলে যায়। আজ যে এসেছে সে কিছুতেই যাচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থাকে, আবার শব্দ করে। ফরিদা বিরক্ত গলায় বললেন, বিনা, একটু দেখ তো, এরা বড় যন্ত্রণা করে। বিনা চিঠি লিখছিল। তার চিঠি লেখার কোনো মানুষ নেই, অথচ কর্মহীন দুপুরে কেন জানি শুধু চিঠি লিখতে ইচ্ছে করে। অবশ্য আজকের চিঠিটা সে লিখছে মালবীকে। মালবীর সঙ্গে তার তেমন কোনো ভাব নেই, তবু মালবী তার একমাত্র বান্ধবী, যে হঠাৎ করে তাকে দীর্ঘ চিঠি লিখে বসে। গতকাল মালবীর একটা চিঠি এসেছে, তার বিয়ে ঠিক হয়ে গেছে এই খবর জানিয়ে দীর্ঘ চিঠি। ছেলে বাংলাদেশের চায়না এম্বাসির কালচারাল সেক্রেটারি। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, দেশ ছেড়ে মালবীকে চলে যেতে হবে, এই দুঃখে সে কাতর। চিঠির জবাব লিখতে গিয়ে বিনার নিজের কেন জানি একটু মন খারাপ লাগছে। সে খাতা বন্ধ করে গেট খুলতে গেল। ভর দুপুরে আজকাল গেট খোলাও বিপজ্জনক। হুট করে কে না কে ঢুকে পড়ে। বিনা বলল, কে? নরম গলায় জবাব এলো, বিনা, আমি বুলু। বাবা বাড়িতে? বিনা গেট খুলতে খুলতে বলল, এসব কি কাণ্ড দাদা, কোথায় পালিয়েছিলে? বাবা কি বাসায়? না, বাবা বাসায় নেই। এ কি অবস্থা তোমার, ছি ছি। বুলু লজ্জিত ভঙ্গিতে হাসল। বাসার অবস্থা কি একটু ঠান্ডা? তুমি এখানে দাঁড়িয়ে বকবক করবে না ভেতরে আসবে? ইস, কি অবস্থা হয়েছে। মৌলানা সাহেব হয়ে গেছি, কিরকম চাপ দাঁড়িয়ে উঠেছে দেখেছিস? ভেতর থেকে ফরিদা বললেন,
কার সঙ্গে কথা বলছিস রে বিনা? কে? দাদা এসেছে মা। ফরিদা উঠে বসলেন। কি বলবেন বা কি করবেন বুঝতে পারলেন না। এতদিন পর এসেছে। ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। মা হিসেবে সান্ত্বনার কিছু কথা কি বলা উচিত না? নাকি তিনিও রাগ দেখাবেন? মুখ গম্ভীর করে যেভাবে শুয়েছিলেন সেভাবে শুয়ে থাকবেন? বুলু বারান্দায় চলে এলো। ফরিদা চমকে উঠলেন। কি চেহারা হয়েছে ছেলের! মুখ ভর্তি দাড়ি। 28 দিনে এত লম্বা দাড়ি হয় নাকি? চুল মনে হচ্ছে জট পাকিয়ে গিয়েছে। মুখটা শুকনো। ফরিদা বললেন, পায়ে কি হয়েছে? ঘুরে ঘুরে হাঁটছিস কেন? কাটা ফুটেছে। মা, বাবা রাগ কমেছে? রাগ না কমলে কি করবি? আবার পালিয়ে যাবি? বুলু লাজুক ভঙ্গিতে হাসল। হাসি দেখে বড় মায়া লাগলো ফরিদার। আহা, বেচারা। তিনি নরম গলায় বললেন, মানুষ পরীক্ষায় ফেল করে না? ফেল করলে বাড়িঘর ছেড়ে দিতে হয়? 3 বার তো কেউ ফেল করে না। ফরিদা বললেন, ছিলি কোথায়? গ্রামের দিকে ছিলাম। বিনা, ওকে গোসলে পানি দে, সাবান দে। বিনার দাদি চেঁচাচ্ছেন, হারামজাদা আইছে! ওই হারামজাদা, এদিকে আয়। কুয়ার পাড়ে বুলু গোসল করতে বসেছে। বিনা আছে তার পাশেই। বিনা বলল, পিঠ ভর্তি ময়লা দাদা, দাও, গামছাটা আমার কাছে দাও, ঘষে দিই। লাগবে না, লাগবে না। আহা দাও না, শরীর এত নোংরা হলো কিভাবে? ইস, কিভাবে ময়লা উঠছে! দাদা, মাথায় আরো বেশি করে সাবান দাও তো। বুলু বলল, তোর রেজাল্ট যে কি প্রথম 2 দিন বুঝতেই পারিনি। নিজেরটা দেখে অবস্থা কাহিল। থার্ড ডেতে তোর রেজাল্ট দেখলাম। এত আনন্দ হলো বুঝলি, একেবারে চোখে পানি এসে গেল। তোকে মাথায় নিয়ে নাচতে ইচ্ছে করছিল। একবার এসে তো বললেও না। বাবার ভয় আসেনি। এখন ভয় করছে না? করছে। খাওয়া দাওয়া করে আবার পালাবো। পাগলামি যথেষ্ট করেছো দাদা। ফরিদা নিজে ছেলের জন্য একটা ডিম ভেজে আনলেন। খাবার তেমন কিছু নেই। ছোট মাছের তরকারি ছিল, কেমন টকটক গন্ধ ছাড়ছে। ডালও আছে সামান্য। মা, একটা শুকনো মরিচ ভেজে দাও তো। ফরিদা একটা শুকনো মরিচ ভেজে আনলেন। বুলু এত আগ্রহ করে খাচ্ছে। এতদিন কোথায় ছিল, কি খেয়েছে কে জানে। মিজান সাহেব সন্ধ্যার ঠিক আগে আগে ফিরলেন। হাত মুখ ধুয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসলেন। ফরিদা বললেন, বুলু এসেছে। তিনি কিছু বললেন না। ফরিদার মনে হলো কথাটা বোধহয় শুনতে পায়নি। ফরিদা গলা উঁচিয়ে বললেন, বুলু এসেছে? মিজান সাহেব বিরক্ত গলায় বললেন, কতবার এক কথা বলবে? এসেছে ভালো কথা, এখন আমাকে করতে হবে কি? কোলে নিয়ে বসে থাকতে হবে? কিছু বলো না, ভয় পাচ্ছি খুব। মিজান সাহেব চা শেষ করেই উঠে পড়লেন। ফরিদা বললেন, কোথাও যাচ্ছ নাকি? তিনি কোনো জবাব দিলেন না। ছাতা নিয়ে বেরিয়ে গেলেন। আনন্দে লীনা ও বাবলুর চোখে প্রায় পানি এসে যাবার মতো হলো। আজ বৃহস্পতিবার, বাবার বইপত্র নিয়ে বসার দিন। একবার যখন বের হয়ে গেছেন তখন বোধহয় আর বসা হবে না। বুলু দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুম ভাঙল সন্ধ্যার পর। গা ম্যাজ ম্যাজ এবং জ্বর জ্বর ভাব নিয়ে সে শুয়ে রইল। বাঁ পাটা টাটাচ্ছে। বিনা চায়ের কাপ নিয়ে ঢুকল। এর আগেও সে কয়েকবার এসেছিল। বুলু ঘুমুচ্ছে দেখে ডাকেনি। বুলু বলল, বাবা আসেননি? এসেছিলেন, আবার কোথায় যেন গেলেন। আমার প্রসঙ্গে কিছু বলেছেন? না। চলে যাওয়া দরকার। বাবা আবার ফিরে আসার আগেই বিদায় নেওয়া উচিত। বাজে কথা বলবে না দাদা, যা করেছো যথেষ্ট করেছো। বড়াগুলি খাও, শুধু চা খাচ্ছ কেন? গ্রামে গ্রামে ঘুরছিলাম তো, বুঝলি না, অনেক কিছু দেখলাম।
আমার আগে ধারণা ছিল আমরাই বোধহয় সবচেয়ে গরিব। শুধু ভাত খাচ্ছে, বুঝলি? শুধু ভাত, সাথে কিচ্ছু নেই। তুমি কি ওদের নিয়ে কবিতা টবিতা লিখলে? বুলু কিছু বলল না, লজ্জিত ভঙ্গিতে হাসল। বুলুর মধ্যে কিছুদিন পর পর কবিতা লেখার একটা উৎসাহ দেখা যায়। কোনো কবিতা সে কাউকে দেখায় না, তবে বিনা ব্যাপারটা জানে। তুই এমএ পড়বি না বিনা? জানি না তো, বাবা কিছু বলছে না। বলা বলির কি আছে, ভর্তি হয়ে যা। এমএ পাস বোন বলতেই ভালো লাগবে। এমএ জিনিসটাই অন্যরকম, তাই না? কি জানি, আমি যদি এমএ পাস করতে পারতাম তাহলে গ্রামের দিকে কোনো কলেজে মাস্টারি করতাম, ফাইন হতো। বুলু ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। বিনা বলল, সেলুনে গিয়ে দাড়ি টাড়িগুলো কামিয়ে আসো দাদা, বিশ্রী লাগছে। এই নাও। বিনা 5 টাকার একটা নোট বাড়িয়ে দিল। বুলু হাত বাড়িয়ে টাকাটা নিল। তার হাত একেবারে খালি। সিগারেট খেতে ইচ্ছে করছে। সিগারেটের অভ্যেসটা তার গ্রামে গিয়ে হয়েছে। বুলু বাসা থেকে হাত খরচে কোনো টাকা পয়সা পায় না। টুকটাক খরচের টাকাটা সে একটা প্রাইভেট টিউশনি করে জোগাড় করে। ওদের কাছ থেকে গত মাসের বেতন নেওয়া হয়নি। বুলু ঠিক করলো আজ রাতে একবার যাবে। রাত 8টা-9টার আগে না গেলে ছাত্রীর বাবাকে পাওয়া যাবে না। টাকাটা পেলে বিনার জন্য সামান্য কিছু উপহার কিনবে বলে সে ঠিক করে ফেলল। কি কেনা যায়? শান্তিবাড়ি রহমানের বাসা খুঁজে বের করতে মিজান সাহেবের অনেক দেরি হলো। গলির ভিতর গলি, তার ভেতর গলি, খুঁজে পেতে যে বাড়ি পাওয়া গেল তার অবস্থা দেখে মিজান সাহেব আকাশ থেকে পড়লেন। দোতলা বাড়ির একতলা। বাড়ির এমন অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি গোটা বাড়ি ভেঙে পড়বে। সদর দরজার সামনে ডাস্টবিন। রাতে সাধারণত মাছি ওড়ে না, অথচ এখানে মাছি ভন ভন করছে। দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যায় না, ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে। দরজার কড়া নাড়তেই রহমান বের হয়ে এলো। অবাক হয়ে বলল, স্যার আপনি? কেমন আছো রহমান? জি, ভালো। তোমার বাচ্চাটাকে দেখতে এলাম, ও আছে কেমন? ভালো আছে স্যার, ও বাসায় নেই, ওর বড় মামার বাড়ি গেছে, যাত্রা বাড়িতে। স্যার ভেতরে আসুন। মিজান সাহেব ভেতরে ঢুকলেন। বাড়ির সাজসজ্জা দেখে মনটা খারাপ হলো। কি অবস্থা! বসার ঘরে কয়েকটা কাঠের চেয়ার, এক কোণে একটা চৌকি, পাটি বিছানো, পাটির উপর ওয়ারবিহীন তেল চিটচিটে একটা বালিশ। আমি আমার স্ত্রীকে ডেকে নিয়ে আসি। রহমানের স্ত্রী অসম্ভব রোগা, বালিকা চেহারার একটা মেয়ে। সে শাড়ি বদলে এসেছে, পাট ভাঙা শাড়ি ফুলে আছে। মেয়েটি পা ছুঁয়ে মিজান সাহেবকে সালাম করল। মিজান সাহেব খুবই অপ্রস্তুত হয়ে পড়লেন। রহমান বলল, আমার স্যার, ওনার কথা তোমাকে বলেছি চিনু। মিজান সাহেব বললেন, ভালো আছো? তুমি করে বলে ফেললাম, আমার বড় মেয়ে তোমার বয়সী। অবশ্যই তুমি করে বলবেন চাচা যান, অবশ্যই বলবেন। আপনার বড় ছেলে কি ফিরেছে? মিজান সাহেব বললেন, হ্যাঁ ফিরেছে। ওর কথা তুমিও জানো? জি, ও বলেছে। ও অফিসের সব কথা আমাকে বলে। রহমান শার্ট গায়ে দিয়ে বের হয়ে গেছে। খাবার দাবার কিছু কিনবে বোধ হয়। চিনু চৌকিতে বসে গল্প করছে। ঘরটরের এমন অবস্থা, আপনি এসেছেন, খুব খারাপ লাগছে। আমার নিজের বাড়ি ঘরও খুব ভালো অবস্থায় নেই। ওদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল না চাচা। জমি জমা ভালো ছিল, বছরে চাল জমি থেকে আসতো, সব বিক্রি করতে হলো। 2.5 লাখ টাকা জোগাড় করা সহজ কথা না তো। জমি জমা, বসত বাড়ি, আমার সামান্য কিছু গয়না, সব গেছে। তারপরেও 10,000 টাকা দেনা। কিন্তু আমার কোনো আফসোস নেই। মানুষের জীবনের চেয়ে বড় তো কিছু না, তাই না চাচা? ছেলেটা তো ভালো হয়েছে। তা তো বটেই। আমার এক খালাতো ভাই টাকা দিতে চেয়েছিল,
ও নেয়নি। ওর আবার আত্মসম্মান খুব বেশি। পরেরটাকে সে ছেলের চিকিৎসা করাবে না। বলেন চাচা, আমাদের মতো মানুষের মুখে এরকম কথা কি মানায়? মানাবে না কেন? নিশ্চয়ই মানায়। এত বড় ঝামেলা গেল অফিসের কেউ দেখতে আসে নাই। আপনি এসেছেন। ও খুব খুশি হয়েছে। ও অল্পতেই খুশি হয়। মিজান সাহেব চুপ করে বসে রইলেন। রহমান খাবার নিয়ে ফিরে এসেছে। 2টা মিষ্টি, 2টা সিঙ্গারা, 4টা নিমকি। এদের ঘরে বোধহয় চায়ের ব্যবস্থা নেই। কেতলিতে করে চাও এসেছে। বুলু যে ছেলেটিকে পড়ায় তাদের বাসা আদাবরে। ছেলেটি ক্লাস 4-এ পড়ে। বুদ্ধিমান ছেলে। কোনো জিনিস একবারের বেশি দুবার তাকে বলতে হয় না। তবে হাতের লেখা খুব খারাপ। বুলু যা করত সেটা হচ্ছে রোজ 4-5 পাতা করে হাতে লেখা লেখানো। এতেও কোনো লাভ হয়নি। হাতের লেখা যেমন আছে তেমনই রয়ে গেছে। এবারেতে এসে বুলুর বেশ মন খারাপ হলো। বারান্দায় নতুন একজন মাস্টার ছেলেটাকে পড়াচ্ছেন। মনে হচ্ছে কড়া ধরনের মাস্টার। ছেলেটা বুলুর দিকে তাকাতেই মাস্টার সাহেব কড়া একটা ধমক দিলেন। ছেলেটার বাবা বাসাতেই ছিলেন। বেরিয়ে এসে শুকনো মুখে বললেন, আপনি যে কোথায় উধাও হয়ে গেলেন আর খোঁজ নেই। শেষে নতুন একজন মাস্টার রেখে দিলাম। ভালো করেছেন। মাস্টারও ভালো, কড়া ধরনের। কড়া মাস্টারই ভালো। আপনার বোধহয় কিছু টাকা পয়সা পাওনা আছে। সামনের সপ্তাহে একবার আসুন দেখি, হিসাব টিসাব করে দেখি। বুলু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। 1 মাসের বেতন বাকি। সামান্য কটা টাকা, এর এত হিসাব নিকাশ কি? বসুন, চা খেয়ে যান। জি না, থাক। সামনের সপ্তাহে একবার আসুন, বুধবারে চলে আসবেন। বুলু কিছু বলল না। বাঁ পায়ের ব্যথা বেশ বেড়েছে। ভদ্রলোক বললেন, দাড়ি রেখেছেন, ব্যাপার কি? ব্যাপার কিছু না, এমনিই রাখলাম। আচ্ছা, আসুন সামনের সপ্তাহে। বাড়ির গেটের কাছে বুলুর সঙ্গে মিজান সাহেবের দেখা হয়ে গেল। মিজান সাহেব খানিকক্ষণ তাকিয়ে রইলেন। বুলু ভেবেছিল কিছু নিশ্চয়ই বলবেন। তিনি কিছুই বললেন না। দুজন মানুষ কাছাকাছি দাঁড়িয়ে আছে, অথচ কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না। বেশ কিছু সময় পর মিজান সাহেব বললেন, দাড়ি রেখেছিস কেন? বুলু জবাব দিল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তোর পায়ে কি হয়েছে? ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিস কেন? বুলু চুপ করে রইল। কথা বলছিস না যে? কথা বলা ভুলে গেছিস? বুলু ভেবেছিল বাবা বলবেন, যা, সেলুন থেকে দাড়ি কেটে পরিষ্কার হয়ে আয়। তিনি তা বললেন না। বুলু, জি? তোর চেহারা আমি দেখতে চাই না। তুই যেখানে গিয়েছিলি সেখানে যা। এখন চলে যাব বাবা। মিজান সাহেব এই প্রশ্নের জবাব না দিয়ে ঘরে ঢুকে গেলেন। বুলু কি করবে বুঝতে পারল না। সে কি এখনই চলে যাবে, না 2-1 দিন অপেক্ষা করবে? বড্ড ক্লান্ত লাগছে। আজ রাতটা কি বাবা তাকে থাকতে দেবেন? ডার্মাটোলজিস্ট প্রফেসর বড়ুয়া হাসতে হাসতে বললেন, এটা তো কিছুই না, এক ধরনের ফাঙ্গাস, নিম্ন শ্রেণীর এককোষী উদ্ভিদ। বোরহান সাহেব বললেন, ভাই ভালো করে দেখুন। ভালো করে দেখেছি। এসব ফাঙ্গাসরা অনেক জায়গায় বংশ বিস্তার করতে পারে। মানুষের চামড়া তাদের বংশ বিস্তারের জন্য ভালো জায়গা। আমি একটা মলম দিচ্ছি, গোসলের পর চামড়ায় লাগাতে হবে। অলিক বলল, লাগালেই সেরে যাবে? অবশ্যই সারবে। কতদিন লাগবে সারতে? এই ধরো 7 দিন। দাগ পুরোপুরি মেলাতে 10-15 দিন লাগতে পারে। অলিক বলল, আপনি কি ভালো মতো দেখেছেন ডাক্তার সাহেব? প্রফেসর বড়ুয়া খানিকক্ষণ গম্ভীর হয়ে গেলেন। একজন এমআরসিপি ডাক্তারকে ঘন ঘন যদি বলা হয়, আপনি কি ভালো মতো দেখেছেন, তাহলে খুব সঙ্গত কারণেই
তার রাগ হবার কথা। বোরহান সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, তুমি একটু বাইরে যাও, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। অলিক বলল, আমার সামনেই বলো। তোমার এমন কোনো কথা নেই যা আমার সামনে বলা যাবে না। মার কথা তো তুমি বলবে, তাই না? হ্যাঁ, বলো। আর তোমার যদি বলতে অস্বস্তি লাগে তাহলে না হয় আমিই বলি। বোরহান সাহেব চুপ করে গেলেন। স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে আসলে তার অস্বস্তি হচ্ছে। অলিক খানিকক্ষণ অপেক্ষা করে বেশ সহজভাবেই বলল, ডাক্তার সাহেব, আমার মায়ের চামড়াতেও ঠিক একই রকম হলুদ রঙের দাগ হয়েছিল, তারপর সেগুলো হয়ে গেল কালচে। এখানকার ডাক্তাররা বললেন কিছুই না, এক ধরনের ছত্রাকের আক্রমণ। ওষুধ দিলেন, কিছুই হলো না। ওষুধ বদলানো হলো, কিছুই না। দাগ বাড়তে লাগলো, শুরু হলো যন্ত্রণা। মাকে আমরা বিলেত নিয়ে গেলাম, সেখান থেকে আমেরিকার জন হপকিন্স হাসপাতালে। ডাক্তাররা বললেন এটা একটা অজানা চর্মরোগ, এই অসুখেই মা মারা যান। প্রফেসর বড়ুয়া তাকিয়ে আছেন। বোরহান সাহেব বললেন, এখনো কি আপনার ধারণা আমার মেয়ের গায়ে যে দাগ সেগুলো ফাঙ্গাসের জন্য? অবশ্যই। আপনার স্ত্রীকে আমি দেখিনি, কাজে তার কি হয়েছিল আমি বলতে পারবো না। এই মেয়েকে আমি দেখেছি, ওষুধ লিখে দিলাম। আচ্ছা থাক, ওষুধ কিনতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে স্যাম্পল আছে। আপনি 7 দিন পর আসবেন। অবশ্যই আসবেন। আসবো। যেসব প্রেসক্রিপশন আপনার স্ত্রীকে ডাক্তাররা করেছিলেন সেগুলি কি আছে? থাকার কথা নয়, আমি খুঁজে দেখতে পারি। অলিক বলল, ডাক্তার সাহেব, আমার অসুখটা যদি আপনার কাছে এত সহজ মনে হয় তাহলে আপনি মার প্রেসক্রিপশন খুঁজছেন কেন? তোমার চিকিৎসার জন্য খুঁজছি না, আমি খুঁজছি আমার একাডেমিক ইন্টারেস্টে। তোমার নাম কি খুকি? অলিক। 7 দিন পর দেখা হবে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে অলিক বলল, মাত্র 4:30 বাজে, আমার বাসায় ফিরতে ইচ্ছে করছে না বাবা। চলো কিছুক্ষণ ঘোরাঘুরি করা যাক। কোথায় ঘুরবি? ঢাকা শহরে কি কোথাও শিমুল গাছ আছে? আমার একটা শিমুল গাছ দেখতে ইচ্ছে করছে। শিমুল গাছ? হ্যাঁ, শিমুল গাছ। সিল্ক কটন প্ল্যান্ট। শিমুল গাছ নিয়ে অপূর্ব একটা কবিতা পড়লাম। শব্দ করে বীজগুলো ফাটে, তারপর বাতাসে ভাসতে ভাসতে তুলা চারদিকে ছড়িয়ে পড়ে। সত্যি বাবা? আমি বলতে পারছি না, আমার অবস্থাও তোর মতো। শিমুল গাছ দেখা হয়নি, বা দেখলেও কিভাবে কি হয় জানি না। কোন সময়টা তুলা বের হয় তা জানো? তাও জানি না। চল বোটানিক্যাল গার্ডেনে গিয়ে খোঁজ নিই। বাগানে সাজানো গাছ দেখতে ইচ্ছে করছে না বাবা। বাগানে সাজানো গাছ মানে পোষা গাছ, আমি দেখতে চাই বন্য গাছ। তাহলে খোঁজ খবর করে একটু গ্রামের দিকে যেতে হয়। বেশ, তাই চলো। আজ তো আর হবে না, আগামীকাল চলো। আজ তুমি আমাকে একটা জায়গায় নামিয়ে দিয়ে বাসায় চলে যাবে। রাতে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। তার মানে? যদি থাকতে ইচ্ছে করে থেকে যাব। কার বাসা? বিনাদের বাসা। যদি রাতে থেকে যাই তোমার আপত্তি হবে না তো? আপত্তি হবে কেন? আমি বরং রাত 10টার দিকে গাড়ি পাঠাবো। তোর যদি আসতে ইচ্ছে হয় চলে আসবি, আসতে ইচ্ছা না হলে গাড়ি ফেরত পাঠাবি। গাড়ি পাঠাতে হবে না বাবা, তোমার ভয় নেই। রাত 10টায় আমি একা একা রওনা হব না। বোরহান সাহেব মেয়েকে বড় রাস্তায় নামিয়ে দিলেন এবং বললেন, ওষুধটা আজ রাত থেকে শুরু করিস মা। করব, আজ রাত থেকেই শুরু হবে। বিনাদের বাড়িতে এর আগে একবারই এসেছিল। এত বছর পর ঠিকানা ছাড়া সে বাড়ি খুঁজে বের করা অসম্ভব ব্যাপার। ঢাকা শহর সাপের মতো বছরে একবার খোলস ছেড়ে নতুন হচ্ছে। অলিক পুরোপুরি ধাঁধায় পড়ে গেল। আগে গ্রাম গ্রাম একটা ভাব ছিল,
এখন রীতিমতো শহুরে এলাকা। শুধু রাস্তা বেশি বদলায়নি, রাস্তাটা চেনা যাচ্ছে। অলিক বিনার বাবার নাম জানে না, জানলে দোকানে বা লন্ড্রিতে জিজ্ঞেস করা যেত অমুক সাহেবের বাসা কোনটা। বিনাদের ভাইদের কারোর নাম জানলে অল্প বয়সী ছেলেদের জিজ্ঞেস করা যেত। এখন সে যা জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে বিনাদের বাড়ি কোনটা। সুন্দর মতো একটা মেয়ে, ফর্সা লম্বা, এবার বিয়ে পাশ করেছে। পাড়ার ছেলেরা নিশ্চয় সুন্দরী মেয়েরা কে কোথায় থাকে জানে। দেখা গেল কেউ জানে না। সম্ভবত এ পাড়ায় অনেকগুলো সুন্দরী মেয়ে থাকে এবং তাদের সবাই একটি বাড়িতে থাকে, যে বাড়ির কর্তা একজন উকিল। সুন্দর মতো একটা মেয়ে বলতেই সবাই বলে, ও আচ্ছা, উকিল সাহেবের মেয়েদের কথা বলছেন, উত্তরের 3 তলা বাড়িতে চলে যান। অনেকের মনে আছে বিনাদের বাড়ি 1 তলা। বাড়িতে চমৎকার একটা কুয়া আছে, কুয়ার পাড়ে একটা ফুলের গাছ। ফুল গাছের নাম মনে নেই, তবে সাদা রঙের ফুল, যার গন্ধ খুবই হালকা। অলিক 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করলো। 1 ঘন্টা হাঁটাহাঁটি করেও সে তেমন ক্লান্তি বোধ করছে না, বরং মজাই লাগছে, এক ধরনের চ্যালেঞ্জ বোধ করছে। সে ঠিক করে ফেলল সূর্য ডোবার আগ পর্যন্ত সে খুঁজবে। সূর্য ডুবে যাবার সঙ্গে সঙ্গে উকিল সাহেবের বাসায় যাবে। তার সুন্দরী মেয়েগুলোকে দেখে সেই বাসা থেকেই বাবাকে টেলিফোন করে বলবে গাড়ি পাঠাতে। উকিল যখন, তখন নিশ্চয়ই বাসায় টেলিফোন আছে। অলিককে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। তার আগেই গুন্ডা মতো মুখ ভর্তি দাড়ি গোঁফওয়ালা এক ছেলে এসে বলল, আপনারা কি বিনা নামের একটা মেয়েকে খুঁজছেন? অলিক বলল, আপনাকে কে বলল? চায়ের দোকানে শুনলাম, আসুন আমার সঙ্গে। আপনার সঙ্গে যাব কেন? আপনাকে দেখে গুন্ডা বলে মনে হচ্ছে। দাড়িওয়ালা লোকটা হেসে বলল, আমি বিনার বড় ভাই, আমার নাম বুলু। আপনি যে তার ভাই তারই বা প্রমাণ কি? মুখে দাড়ি না থাকলে চিনতে পারতেন, আমরা সব ভাই বোন দেখতে একরকম। বিনা বাসায় আছে? জি আছে। উকিল সাহেবের বাসা কোনটা জানেন? কোন উকিল সাহেবের বাসা? যার অনেকগুলো রূপবতী মেয়ে আছে? জানি না তো। সে কি, আপনি জানেন না? সবাই তো জানে। আসুন আমার সঙ্গে, আমি চিনি। ওই বাসায় খানিকক্ষণ বসে তারপর আপনার সঙ্গে যাব। বুলো অবাক হয়ে তাকিয়ে রইল। এই ধরনের একটি মেয়ের সঙ্গে বিনার পরিচয় আছে, এটা ভাবতে তার অবাক লাগছে। বুলু মেয়েটির সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। আপনি মুখ ভর্তি করে দাঁড়িয়ে রেখেছেন কেন? বুলু হাসতে হাসতে বলল, পরীক্ষায় ফেল করে দাঁড়িয়ে রেখে ফেলেছি। পরীক্ষায় ফেল করলে দাঁড়িয়ে রাখতে হয় জানতাম না তো। ইন্টারেস্টিং। আপনারা না হয় দাঁড়িয়ে রাখলেন, আমরা মেয়েরা কি করব? আমাদের তো দাঁড়িয়ে রাখার উপায় নেই। চুল কেটে ফেলতে পারেন। মন্দ না, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? আপনার বা পাটা কি শর্ট? বা পায়ে কাটা ফুটেছে। কাটা তো গলায় ফোটে জানতাম, পায়েও ফোটে? হ্যাঁ ফোটে। আপনি খালি পায়ে হাঁটাহাঁটি করেন নাকি? বুলুর ধারণা হলো মেয়েটার মাথায় ছিট আছে। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে এরকম অনর্গল কথার পিঠে কথা একজন অপরিচিত ছেলের সঙ্গে বলবে না। আশ্চর্য, এমন মজার একটা মেয়েকে বিনা চেনে, অথচ কোনোদিন এই মেয়েটার কথা সে তাদের বলেনি। উকিল সাহেব বা উকিল সাহেবের মেয়েদের কাউকে পাওয়া গেল না। গেটে বিরাট তালা। অলিক বলল, চলুন যাওয়া যাক। আপনাদের বাসা কি অনেকখানি দূর? না, দূর না, কাছেই। ওই যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে ওর পেছনে। আরো একটু দূর হলে ভালো হতো, কথা বলতে বলতে যাওয়া যেত। আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে, কথা বলতে ইচ্ছে করছে। বুলু হকচকিয়ে গেল। এই পাগল মেয়ে বলে কি? অলিক হাসি মুখে বলল, আপনি তো ঘাবড়ে গেলেন কেন? মেয়েদের সঙ্গে কথা বলা আপনার অভ্যেস নেই তাই না?
আমার সামান্য কথা শুনে আপনার ধারণা হয়েছে আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। শুনুন, আপনাকে একটা জরুরি কথা বলি। 20 পার হওয়া মেয়েরা খুব হিসেবি। তারা চট করে কারো প্রেমে পড়ে না। দাড়ি গোঁফের জঙ্গল হয়ে আছে এমন ছেলেকে তো নয়ই। বুলু স্বাভাবিক গলায় বলল, আপনি চাইলে আমি দাড়ি গোঁফ কামিয়ে ফেলতে পারি। অলিক কয়েক মুহূর্ত চুপ করে থেকে আশেপাশে সবাইকে সচকিত করে খিলখিল শব্দে হেসে উঠল। অনেকদিন এমন গাঢ় আনন্দে সে হাসেনি। ভালো কথা। আপনি শিমুল গাছের ইংরেজি কি জানেন? জি না, আমি কোনো গাছের ইংরেজি জানি না। শুধু জানি গাছ হচ্ছে ট্রি। শিমুল গাছের ইংরেজি হচ্ছে কটন সিড ট্রি। আপনি কি শিমুল গাছ দেখেছেন? দেখবো না কেন? আমার পায়ে যে কাঁটা ফুটেছে সেটা হচ্ছে শিমুল কাঁটা। কি বললেন? শিমুল কাঁটা ফুটে আমার অবস্থা কাহিল। বাহ, চমৎকার তো! কি আশ্চর্য যোগাযোগ! বুলু অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটির কথাবার্তা সে কিছুই বুঝতে পারছে না। ফরিদা খুবই বিব্রত বোধ করছেন। ঘরে রাতে তেমন কিছুই রান্না হয়নি। দুপুরের ইলিশ মাছের তরকারি সামান্য ছিল, ওই দিয়েই টেনে টুনে রাতটা পার করে দিবেন ভেবেছিলেন। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। বিনা এক ফাঁকে এসে বলে গেছে, মা, ও রাতে এখানে থাকতে চায়। ফরিদা বিস্মিত হয়ে বললেন, রাতে থাকার দরকার কি? থাকতে চাচ্ছে, এখন কি করে বলি থাকা যাবে না? থাকার দরকারটা কি? ওর মাথা ঠিক নেই মা। এরকম মাথা খারাপ মেয়ের সঙ্গে তোর বন্ধুত্ব হলো কিভাবে? ও খুব ভালো মেয়ে মা। ওর সঙ্গে ভালো করে না মিশলে তুমি বুঝবে না। আমার এত বোঝার দরকার নেই। এখন তোর বাবা এসে কি করে সেটাই হচ্ছে কথা। চেঁচামেচি না করলেই হলো। ও ঘুমোবে কোথায়? ও বলছে ঘুমোবে না, কুয়ার পাড়ে বসে সারা রাত গল্প করবে। মেয়েটা কি সত্যি সত্যি পাগল নাকি? ফরিদা মেয়েটিকে ঠিক অপছন্দ করতে পারছেন না। সহজ স্বাভাবিক ভঙ্গিতে মিশছে, যেন এটা তার নিজের বাড়ি। রাত 8টার দিকে মিজান সাহেব বাড়ি ফিরে অবাক হয়ে লক্ষ্য করলেন ফুটফুটে একটা মেয়ে বিনা শাড়ি পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তিনি জিজ্ঞাসু চোখে ফরিদার দিকে তাকাতেই ফরিদা হড়বড় করে বললেন, বিনার বন্ধু? মেয়েটার মা নেই, খুব দুঃখী মেয়ে। আজ রাতটা বিনার সঙ্গে থাকতে এসেছে, তুমি রাগারাগি করবে না। মিজান সাহেব বিস্মিত হয়ে বললেন, বিনার বন্ধু এক রাত থাকবে, আমি তাতে রাগ করবো কেন? কি বলছো এসব? ফরিদা অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। ডাকো মেয়েটাকে। ফরিদা অলিককে ডাকতে যাচ্ছিলেন, মিজান সাহেব বললেন, থাক, পরে কথা বলবো। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছো? কিছু তো ঘরে নাই। কিছু একটা করো, বিনার জন্য মনটা ছোট না হয়। ও এমন মুখ কালো করে ঘুরছে কেন? ভয় পাচ্ছে, তুমি যদি কিছু বলো। আমি কিছু বলবো কেন? আমার মেয়ের এক বন্ধু এক রাত আমার বাসায় এসে থাকতে পারবে না, এতে আমি রাগ করবো কেন? এরা আমাকে ভাবে কি? মিজান সাহেব বড়ই বিরক্ত হলেন। বুলুকে টাকা দিয়ে বাজারে পাঠালেন, যদি কিছু পাওয়া যায়। নিজে গিয়ে দই কিনে আনলেন। বারান্দায় পাটি পেতে খাবার ব্যবস্থা হলো। মিজান সাহেবের ইচ্ছা সবাই যেন একসঙ্গে বসে। অলিক খুবই সহজভাবে মিজান সাহেবের পাশে এসে বসল এবং হাসি মুখে বলল, চাচা, এরা সবাই আপনাকে এত ভয় পায় কেন বলুন তো? আপনার দুপাশে দুটি থালা বাদ দিয়ে সবাই বসেছে। এরা এত ভয় পায় আপনাকে, আপনার খারাপ লাগে না? মিজান সাহেব সকলকে অবাক করে দিয়ে বললেন, খারাপ লাগে মা, খুবই খারাপ লাগে। বিনা, আয়, আমার এই পাশে বস। বিনা জড়সড় হয়ে বাবার পাশে এসে বসল। মিজান সাহেব অলিকের দিকে তাকিয়ে বললেন, তুমি আরেকদিন এসে এখানে থাকবে মা, কেমন? আজ তোমাকে শুধু ভাত খেতে হলো, আমি খুবই লজ্জিত। রাতটা ছিল চমৎকার। আকাশ ঝকঝকে পরিষ্কার, লক্ষ লক্ষ তারা ফুটেছে।
চমৎকার বাতাস। দুই বান্ধবী কুয়াতলায় বসে গল্প করছে। গল্প অবশ্য করছে অলিক, শুনছে বিনা। বুঝলি বিনা, কবিতা লেখা বাদ দিয়ে আমি একটা বড় গল্প লিখব বলে ভাবছি। সে বড় গল্পটাই তোকে শোনাতে এসেছি। গল্পের শেষটা কি হলে ভালো হয় সেটা বুঝতে পারছি না। গল্পের শুরু হচ্ছে আমার মতো বয়সে একটা মেয়েকে নিয়ে। চমৎকার একটা মেয়ে, রূপবতী, ইন্টেলিজেন্ট, ফুল অফ লাইফ। হঠাৎ মেয়েটা জানতে পারলো তার ভয়াবহ একটা অসুখ হয়েছে। তার আয়ু আছে 6 মাসের মতো। শুরুটা কেমন রে? খুব সাধারণ, লক্ষ লক্ষ এরকম গল্প আছে। খুব ট্র্যাজিক শুরু। আমার গল্পটা অন্য গল্পের মতো না। আমার গল্পের মেয়েটা 6 মাস আয়ুর ব্যাপারটা বেশ সহজভাবে নিল। ঠিক করলো জীবনটা মোটামুটি যতটুকু পারে ভোগ করবে। মেয়েটির কোনো যৌন অভিজ্ঞতা নেই, অথচ ব্যাপারটা কি তা সে জানতে চায়। বিনা বলল, কি সব আজে বাজে কথা শুরু করলি? চুপ কর তো। এটা আজে বাজে হবে কেন? সারা পৃথিবী জুড়ে যে জিনিসটা নিয়ে এত মাতামাতি, মানুষের এত আগ্রহ, এত কৌতূহল, সেটা যদি একটা মেয়ে মরবার আগে জেনে যেতে চায়, তাতে দোষের কি? একটা শালীনতার ব্যাপার আছে না? যে মেয়ে দুদিন পর মরে যাচ্ছে তার আবার শালীনতা কি? আচ্ছা বাবা, ঠিক আছে, তুই তোর গল্প বল। এখন মুশকিল কি হয়েছে জানিস? মুশকিল হচ্ছে মেয়েটা তার এই কৌতূহল কিভাবে মেটাবে বুঝতে পারছে না। সে তো আর কোনো একজনকে বলতে পারে না, ভাই, আজ রাতে আপনি দয়া করে আমার সঙ্গে ঘুমোবেন। বিনা হেসে ফেলল। অলিক বলল, বাইরে থেকে মেয়েটাকে যথেষ্ট স্মার্ট মনে হলেও আসলে সে লাজুক ধরনের একটা মেয়ে, এবং খুব ভালো মেয়ে। বিনা বলল, এই তোর গল্প? হুম। গল্প তোকে দিয়ে হবে না, তুই বরং কবিতায় চালিয়ে যা। অলিক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিনা বলল, তুই আমার মন খারাপ করে ফেললি কেন? বুঝতে পারছি না, মাঝে মাঝে আমার এরকম হয়। অল্পক্ষণের জন্য মন খারাপ হয়, তোর হয় না? বিনা হেসে বলল, আমার বেশিরভাগ সময় মন খারাপ থাকে, মাঝে মাঝে মন ভালো হয়। আমরা দুজন সম্পূর্ণ দুরকম। অলিক বলল, এসব কচকচানি বাদ দে, আয় একটা কবিতা শোন। তোর লেখা? না, ডাব্লিউ মরিখের লেখা। অসাধারণ। He did not die in the night, he did not die in the day, but in the morning too late his spirit passed away, when neither sun nor moon was bright, and the trees were merrily gay.